মিহুলের বুকের ভেতরে যেন মোচড় দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই বাবা বলে চিৎকার দিয়ে সে বাবার রুমে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবা যেন শুয়ে শুয়ে কেমন যেন করছেন। মনে হচ্ছে যেন ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিহুল অনেক উত্তেজিত হয়ে পড়ে। কি করবে বুঝতে পারছে না। রামিনা বেগম তখন মিহুলকে বললেন, মেহুল, তাড়াতাড়ি ডাক্তারকে কল করে আসতে বল, তোর বাবার অবস্থা ভালো না। মিহুল কাঁপতে থাকে। সে ভীত স্বরে বলে, মা বাবার কিছু হবে না, আমি ডাক্তারকে কল দিচ্ছি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। মিহুল দ্রুত ডাক্তারকে কল দেয়। ডাক্তারেরও আসতেও বেশ সময় লেগে যায়। ওইদিকে তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। রামিনা বেগম তো একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। মিহুল বাবার হাত পা ঘষছে, উনার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার বাবা কোনো রেসপন্সই করছে না। অবশেষে ডাক্তার এলেন। পেশেন্টকে দেখে উনি উত্তেজিত হয়ে বললেন, ওনাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করুন, ওনার ইমিডিয়েট ব্লাড লাগবে। কিন্তু ডাক্তার, এই মাসে তো আমরা ব্লাড নিয়েছিলাম, এই মাসে আবার কেন? ওনার কন্ডিশন এখন খারাপের দিকে যাচ্ছে, এখন ব্লাড বেশি লাগবে, কারণ ওনার শরীরে একদম হিমোগ্লোবিন উৎপাদন হচ্ছে না। এখন কথা না বাড়িয়ে ওনাকে আগে হসপিটালে নিয়ে যান। মিহুল অস্থির হয়ে ছোটাছুটি করছে। সে কোনোভাবেই এই বি নেগেটিভ রক্ত পাচ্ছে না। আশেপাশের সব ব্লাড ব্যাংক খুঁজে ফেলেছে সে, কিন্তু কোথাও নেই। এইদিকে তার পরিচিত কোন আত্মীয় স্বজনেরও এই রক্তের গ্রুপ নেই। প্রতি মাসে খুব কষ্ট করে এক ব্যাগ রক্ত তাকে জোগাড় করতে হয়। আগে থেকে খুঁজে বের করে রাখে, তবে আজ হুট করেই রক্তের প্রয়োজন হওয়াতে সে যেন একেবারে দিশেহারা হয়ে পড়েছে। কোথায় ভাবে এত রক্ত? ওইদিকে হাসপাতালে রামিনা বেগম চেঁচামেচি করে অস্থির করে ফেলেছেন সবকিছু। তার স্বামী রক্তের অভাবে তার চোখের সামনে মারা যাচ্ছেন, আর তিনি কিছুই করতে পারছেন না। এর চেয়ে ভয়ানক কষ্ট আর কি হতে পারে? চারদিক কোথাও রক্ত না পেয়ে মিহুল রাস্তার এক কোণে বসে কাঁদতে আরম্ভ করে। মনে হচ্ছে ক্ষণে ক্ষণে বাবাকে যেন হারিয়ে ফেলছে সে। কি করবে, কোথায় রক্ত পাবে কিছুই বুঝতে পারছে না। হাতে আর বেশি সময়ও নেই। তার বাবা হসপিটালে পড়ে পড়ে কষ্ট পাচ্ছেন, আর সে মেয়ে হয়ে কিচ্ছু করতে পারছে না। মিহুল মাথায় দু হাত দিয়ে বসে থাকে। কি করবে ভাবতে ভাবতে মনে পড়ে তার আবিরের কথা। ওনাকে বললে তো উনিও সাহায্য করতে পারবেন। মিহুল রাবিরকে কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিতে সেখানে একজন লোক এসে উপস্থিত হয়ে মিহুল লোকটার দিকে তাকিয়ে বলল, কে আপনি? আমার পরিচয় জানাটা বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনি এইভাবে রাস্তার মাঝে বসে আছেন কেন, সেটার কারণ জানা। একটা অ্যাক্সিডেন্ট হলে তো আর পাত্তাও পাওয়া যাবে না আপনার। মিহুল তখন কেঁদে ফেলে, বলে, মেয়ে হয়ে বাবার মৃত্যু দেখার আগে নিজের মরে যাওয়াই ভালো। লোকটা বলল, কোনো সমস্যায় পড়েছেন? চাইলে আমাকে বলতে পারেন। এমনও তো হতে পারে আমার দ্বারা আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলেন। মিহুল তখন চোখ মুছে উঠে দাঁড়ায়, ভেজা গলায় বলে, আমার বাবা খুব অসুস্থ, ওনার ইমিডিয়েট এবি নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু আমি সেটা কোথাও পাচ্ছি না। আপনার পরিচিত এমন কেউ আছে কি যার রক্তের গ্রুপ এবি নেগেটিভ? লোকটা মৃদু হাসে, বলে, দেখেছেন, সাহায্য করার জন্য আল্লাহ কাউকে না কাউকে ঠিক পাঠিয়েই দেন। আমার রক্তের গ্রুপই এবি নেগেটিভ। আপনি চাইলে আমি আপনার বাবাকে রক্ত দিতে পারি। মিহুল এবার শ্বাস নেয়। এতক্ষণ মনে হচ্ছিল সে নিজেই হয়তো মারা যাচ্ছে। সে বলে, হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি রক্ত দিয়ে আমার বাবাকে বাঁচান, আমি চিরঋণী হয়ে থাকবো আপনার কাছে। ঠিক আছে, চলুন। মিহুল সেই লোকটাকে নিয়ে হসপিটালে গেল। সেখানে গিয়ে সে দ্রুত ডাক্তারের সাথে কথা বলে সব ব্যবস্থা করতে লাগলো। রামিনা বেগম এবার কিছুটা শান্ত হয়েছেন। মনে হচ্ছে আল্লাহ তার ডাক শুনেছেন। সাহায্য হিসেবে এই লোকটাকে পাঠিয়ে দিয়েছেন। ডাক্তার সব টেস্ট করে লোকটার কাছ থেকে রক্ত নিলেন। মিহুল তার পাশেই দাঁড়িয়ে থাকে। রক্ত নেওয়া শেষ হওয়ার পর মিহুল বলল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আমি আপনার এই উপকারের কথা কখনোই ভুলবো না। লোকটা শার্টের হাতা ঠিক করতে করতে বলল হেসে, আজ যেমন আমি আপনার উপকার করলাম, একদিন আপনিও আমার একটা উপকার করে সবটা শোধ বোধ করে ফেলবেন, তাহলেই হবে। মিহুল মৃদু হাসে, বলে, যদি সুযোগ পাই তবে অবশ্যই করব। লোকটা তারপর তার পকেট থেকে একটা কার্ড বের করে মিহুলের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আমার কার্ড, এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে। আপনার বাবার যা সমস্যা শুনেছি, ওনার তো প্রতি মাসেই রক্ত লাগে।
আপনি চাইলে আমার থেকে রক্ত নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। যখনই প্রয়োজন পড়বে কল দিবেন, চলে আসব। মেহুল বুঝতে পারছে না ঠিক কিভাবে লোকটাকে শুক্রিয়া জানাবে। আজকাল এত ভালো মানুষ হয় নাকি? সে বলল, আপনি ভালো মানুষ বলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অন্য কেউ তো এতটুকু করে না। এক ব্যাগ রক্ত দেওয়ার কথা বললে এমনভাবে রিয়েক্ট করে যেন ওনার পুরো শরীরের রক্ত দিয়ে দিতে বলেছি। কিন্তু আপনি আসলেই খুব ভালো মানুষ। আমি অবশ্যই প্রয়োজনে আপনার কথা স্মরণ করব। ঠিক আছে, এখন আসি তাহলে। আপনার বাবার জ্ঞান ফিরলেও আমাকে ছোট্ট করে একটা টেক্সট দিয়ে জানিয়ে দিয়েন, তাহলে খুব খুশি হব। জি অবশ্যই। লোকটা চলে গেল। মেহুল কার্ডটা হাতে নিয়ে তার মায়ের কাছে গিয়ে বসল। রামিনা বেগম বললেন, ওই লোকটা ফ্রেস্তার মতো এসে আমাদের সাহায্য করে গিয়েছেন, নয়তো আজকে যে আমাদের কি হতো। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি। মানুষটা আসলেই খুব ভালো। দেখো, আবার কার্ডও দিয়ে দিয়েছেন। বলেছেন আবার রক্তের প্রয়োজন হলে ওনাকে যেন কল করে জানায়। ও মা, তাই? নাম কি ওনার? নাম? দাঁড়াও, কার্ড দেখে বলছি। মেহুল কার্ডটা চোখের সামনে ধরে নামটা পড়ে মায়ের দিকে চেয়ে বলে, ওনার নাম সাদরাজ আহমেদ। কার্ডে এটাই দেয়া। ও, সাদরাজ, সুন্দর নাম। মেহুল বলল, হ্যাঁ, তবে নামের সাথে সাথে মনটাও ওনার বেশ সুন্দর। মেহুলের বাবার জ্ঞান এখনো ফেরেনি, তবে ওনাকে এখন কেবিনে দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন আশঙ্কা মুক্ত। রামিনা বেগম তার স্বামীর পাশেই বসে আছেন। দুশ্চিন্তার ছাপ যেন ওনার চোখে মুখে এখনো রয়ে গিয়েছে। উনি দু চোখ মেলে না তাকানো পর্যন্ত উনি যেন শান্তি পাচ্ছেন না। এতক্ষণ মেহুলও কেবিনেই ছিল। বড্ড ক্লান্ত লাগছে তার, তাই সবার জন্য কফি নেওয়ার জন্য ক্যান্টিনের দিকে যায়। নিচতলায় ক্যান্টিন। একটা প্লেটে 3টা কফি নিয়ে লিফটের কাছে আসতে রাবিরকে দেখে সে রিসেপশনে দাঁড়িয়ে কথা বলছে। মেহুল ভাবছে তাকে ডাকবে কি ডাকবে না। সে তার বাবার সাথে দেখা করার জন্য এসছে কিনা সেটাও সে শিওর না, কারণ রাবির তো আর এত কিছু জানে না। রাবির রিসেপশনে কথা বলে সামনে এগোতেই মেহুলকে দেখে। সে ছুটে যায় তার কাছে, চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, বাবা, এখন কেমন আছেন মেহুল? আপনি বাবার কথা কি করে জানলেন? আপনাকে কল দিয়েছিলাম, ধরেননি। আপনাকে কল দিয়েছিলাম, ধরেননি বলে মাকে কল দিয়েছি। পরে উনি সব কিছু বললেন। আমাকে একবার জানাতে পারতেন তো। একা একা এত কিছু করছেন। আপনি তখন ব্যস্ত ছিলেন, তাই আর কল দিইনি। আপনার কল দেখেও তখন রিসিভ করতে পারিনি। ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে ছিলাম। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। বাবা এখন কেমন আছেন? ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই, তবে এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা চলুন দেখা করে আসি। দুজনে একসঙ্গে কেবিনে গেল। রামিনা বেগম রাবিরকে দেখে উঠে দাঁড়ালেন। ভালো আছেন বাবা? জি মা, ভালো আছি। বাবার কথা শুনে আবারও ভীষণ খারাপ লেগেছে। তবে আপনি চিন্তা করবেন না মা, বাবা একদম ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, ডাক্তারও তো বললেন, কিন্তু ওনার তো এখনো জ্ঞান ফিরছে না। শরীরের ওপর অনেক ধকল গিয়েছে তো, তাই হয়তো জ্ঞান ফিরতে একটু সময় লাগছে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনি এখানে এসে বসুন। না না, সমস্যা নেই, আপনি বসুন, আমি এখানে ঠিক আছি। মেহুল, তোর হাতে কি? কফি এনেছিলাম মা। জামাইকে দে তাহলে। না, আপনারা খান, অনেক পরিশ্রম করেছেন। কফি খেলে শরীরটা একটু হালকা হবে। মেহুল, আপনি মা আর চাচিকে কফি দিয়ে আসুন। মেহুল মা আর চাচিকে কফি দিল। আর এক গ্লাস কফি ছিল। সে এটা নিয়ে রাবিরের দিকে বাড়িয়ে দিতে রাবির মৃদু হেসে বলল, আমি খাবো না, আপনি খান। না না, আপনি খান। আবার খেতে ইচ্ছে করলে আমি নিচে থেকে গিয়ে আবার নিয়ে আসবো। মেহুল, আমার এখন কফি খেতে ইচ্ছা করছে না, আপনি খেয়ে নিন। মেহুল আর জোর করল না, নিজেই নিজের কফিটা খেলো। সব শুনে রাবির বলল, পরে রক্ত কিভাবে জোগাড় করেছেন? রামিনা বেগম বললেন, মেহুল একজনকে খুঁজে নিয়ে এসেছিল। ছেলেটা ফ্রেস্তার মতো এসে আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে। যাক, তাহলে এখনো এমন ভালো মানুষ আছে বলেই না পৃথিবীটা টিকে আছে।
মিহুল বলল, হ্যাঁ, উনি আবার ওনার কার্ডও দিয়ে গিয়েছেন, বলেছেন আবার রক্ত লাগলে ওনাকে যেন জানাই। না, তার আর প্রয়োজন হবে না। প্রতি মাসে রক্তের ব্যবস্থা আমি করে দেব। আর আপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। এবার থেকে বাবার রক্তের দায়িত্ব আমার উপর দিয়ে দিন। আমি সব কিছুর ব্যবস্থা করে রাখবো। রাবিরের কথা শুনে সবাই খুব খুশি হয়, মিহুলও খুব খুশি হয়, ভরসা পায়, ভেতর থেকে শান্তি অনুভব করে। একবার হলেও মনে হয় তার এই মানুষটাও কম ভালো না। একটুখানি ভরসা পাওয়ার জন্য এই মানুষটাই তার জন্য যথেষ্ট। বাবার জ্ঞান ফিরেছে, তিনি মিটমিট করে চেয়ে সবাইকে দেখছেন। মিহুলের চোখ যেন ভিজে ওঠে, ভরা গলায় ডেকে ওঠে। বাবা। তার বাবা ফ্যালফ্যাল করে তার দিকে চেয়ে থাকে, জবাব দেয় না। রামিনা বেগমও কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি অনেক বেশি দুর্বল হয়ে পড়াতে সবার কথার বিপরীতে কিছু বলতে পারছেন না। শুনছেন? রাবির মিহুলের দিকে চাইল, বলল, এভাবে ডাকলে কে না শুনবে বলুন? আপনি এখন বাড়ি ফিরে যান, বাবা ঠিক আছেন। সকলেই আমরা বাবাকে বাড়ি নিয়ে যাব। আপনাদের এখানে একা রেখে আমি কি করে যাব? ওইদিকে মাও তো দুশ্চিন্তা করছেন। এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি আনিনি। নয়তো উনিও এখানে থেকে যেতে চাইতেন। কিন্তু এখানে আপনি এভাবে বসে বসে কি করে রাত কাটাবেন? আর একটা কেবিন নিয়ে ফেললেও তো হয়। আপনি কি আমার সাথেই কেবিনে থাকবেন? মিহুল চোখ মুখ কুঁচকে ফেলে, বলে, ওটা হসপিটালের কেবিন, আমার বেডরুম না যে আমি থাকবো। রাবির হাসে বলে, সেজন্যই বলছি আমি এখানে ঠিক আছি। আপনিও তো এখানে আমার সাথে আছেন, তাহলে আর চিন্তা কিসের? আপনি সারা রাত না ঘুমিয়ে কালকে কাজ করতে পারবেন? শরীর খারাপ লাগবে না? এমন কত না ঘুমিয়ে থেকেছি, কিচ্ছু হবে না। মিহুল একটু শান্ত হয়ে বসে। রাবির তার দিকে গভীরভাবে তাকিয়ে বলে, আজকাল আমাকে নিয়ে একটু বেশি ভাবছেন আপনি। মিহুল তার দিকে তাকায়, বিরক্তিকর ভঙ্গিতে বলল, আমাদের খাতিরে কষ্ট করছেন বলে ভাবছি, না হলে কখনোই ভাবতাম না। রাবির মৃদু হাসে, বলে, ঠিক আছে, বিশ্বাস করলাম। রাবিরের বিয়ে তখন আসে, হাতে কিছু ব্যাগ। এসে রাবিরের কাছে দিয়ে বলে, স্যার, খাবার নিয়ে এসেছি। ভেতরে গিয়ে সবগুলো পরিবেশন করুন, আমরা আসছি। পিয়ে তার কথা মতো ভেতরে যায়। মিহুল অবাক হয়ে বলে, বাইরে থেকে খাবার আনার কি দরকার ছিল? আমরা ক্যান্টিনেই খেয়ে ফেলতে পারতাম তো। কিন্তু আমি চাই না আপনারা ক্যান্টিনে খান, তাই এনেছি। চলুন একসাথে খাওয়া যাক তাহলে। সবাই ঘুমোচ্ছে। মিহুলের বাবা অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে এখন আবার ঘুমোচ্ছে। মা সোফার এক কোণে বসে ঘুমোচ্ছেন। বাসার পিচ্চিগুলো একা বলে যাচ্ছি চলে গিয়েছেন। মিহুল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে কেবিনের ভেতরে লাইট অফ। মা আর বাবা ছাড়া আর কেউ নেই সেখানে। রাবির কোথায়? মিহুল কেবিনের দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে বের হয়। বাইরে গিয়েও দেখে রাবির নেই। লোকটা কি চলে গেল? না, চলে গেলে অবশ্যই তাকে বলে যেত। মেহুল মুখ কালো করে বসার সিটে গিয়ে বসলো। তার কিছুক্ষণের মধ্যে সে রাবিরকে লিফট থেকে বেরিয়ে আসতে দেখলো, হাতে দুটো কফির গ্লাস নিয়ে। রাবির কফি নিয়ে এসে তার পাশে বসে। মেহুলকে একটা কফির গ্লাস দেয়। মেহুল কফির গ্লাস নিয়ে বলে, আপনি মাস্ক পরে আছেন কেন? আর বলবেন না, ক্যান্টিনে গিয়েছিলাম, ভেবেছিলাম এই সময় হয়তো মানুষ কম থাকবে, কিন্তু গিয়ে দেখি অনেক মানুষ। এখন তাদের সামনে গেলেই সবাই আমাকে চিনে ফেলতো। আজকাল মানুষদের দিয়ে তো আর কোনো ভরসা নেই। কি থেকে কি ভিডিও বানিয়ে একটা ক্যাপশন দিয়ে ভাইরাল করতেও 2 মিনিট লাগে না। তাই মাস্ক পরে সেফ জোনে ছিলাম। মেহুল কফির কাপে চুমুক দিয়ে মজার ছলে বলল, সেলিব্রিটি হলে কত ঝামেলা, তার চেয়ে আমরাই ঠিক আছি, যা খুশি করতে পারি, কাউকে এত পাত্তা দেওয়ার সময় নেই। আপনিও একদিন এইসব ফেস করবেন, বেশি দেরি নেই। সাংবাদিকরা সব আটঘাট বেঁধে বসে আছেন, কবে আমি আপনাকে নিয়ে মিডিয়ার সামনে যাব, আর কবে ওনারা আমাদের বিয়ে নিয়ে নিউজ বানাবেন। মেহুল আতকে উঠে এই কথা শুনে বলে, না না, জীবনেও না। আমি ভুলেও এসব মিডিয়ার সামনে যাব না। আমি যেমন আছি তেমনই ভালো, কোনো সেলিব্রিটি হতে চাই না। এখন না চাইলেও তো কিচ্ছু করার নেই। আমার ওয়াইফ হিসেবে তো সবাই আপনাকেই দেখতে চাইছেন। এখন না দেখিয়ে আর কোনো উপায় আছে কি?
মেহুল ভ্রুকুচকে বলে, আশ্চর্য তো, আপনার বউ। আপনি না দেখাতে চাইলে দুনিয়ার কারোর ক্ষমতা আছে আমাকে এসে দেখার? আপনি সবাইকে সাফ বারণ করে দেবেন আপনার বউ আপনি কাউকে দেখাবেন না। পরে যদি সবাই আপনার বউয়ের উপর নজর লাগিয়ে দেয়, তখন কিন্তু আপনার সুন্দর বউ একদম বিশ্রী হয়ে যাবে। তাই ভুলেও এরকম করতে যাবেন না। রাবির ঠোঁট চেপে হাসে। কফিটা শেষ করে বলে, সেটা অবশ্য আমিও ভাবছিলাম। সুন্দরী বউ বিয়ে করলেও জ্বালা, সব সময় লুকিয়ে লুকিয়ে রাখতে হয়। ভয় হয় যদি কেউ আবার আমার জিনিসের ওপর নজর দিয়ে ফেলে। মেহুল তখন তার দিকে ফিরে যায়। মিহি সুরে বলে, তখন না হয় আপনি সেই নজর একদম উপড়ে ফেলবেন। রাবির চট করে চোখ মুখ শক্ত করে বলে, তা তো অবশ্যই করব। আমার সম্পত্তির ওপর কারো অধিকার তো দূর, নজর পড়লেই সে আর দ্বিতীয়বার তাকানোর সুযোগ পাবে না। রাবিরের এমন চোখ মুখ দেখে মেহুল খানিক ভীত হয়। এই লোকটা যে তার ব্যাপারে প্রচন্ড পজিটিভ সেটা আর তার বুঝতে বাকি থাকে না।